চট্টগ্রাম বন্দরে দুটো কন্টেইনার আসলো, দেখতে একদম সাধারণ। কাগজে কলমে কি বলা হলো, পাখির খাবার। কিন্তু এই নিরীহ দেখতে চালানের পেছনেই লুকিয়েছিল প্রায় ২৫ টনের এক বিশাল রহস্য, আর এর বাজার মূল্য কোটি কোটি টাকা। চলুন আজ এই অসাধারণ ঘটনার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। তো প্রশ্নটা দিয়েই শুরু করি। এই যে সাধারণ পাখির খাবার, এর আড়ালে এমন কি ছিল যা কাস্টমস কর্মকর্তাদের মনে সন্দেহ জাগালো, আর কেনই বা দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নড়েচড়ে বসল? এই রহস্যটা আমরা কয়েকটা ধাপে উন্মোচন করব। প্রথমে দেখব সন্দেহজনক চালানটা কিভাবে এলো, তারপর সিস্টেম কিভাবে একটা রেড ফ্ল্যাগ দিল, কন্টেনারের ভিতরে আসলে কি ছিল, ল্যাব রিপোর্টে কি প্রমাণ হলো, আর সবশেষে দেখব এই চালানের পেছনের বিশাল আর্থিক খেলাটা। তো গল্পের শুরুটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে আসা আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা চালান দিয়ে, কিন্তু এর ভেতরের কাহিনীটা ছিল একেবারেই অসাধারণ। আচ্ছা, ঘটনা প্রবাহটা একটু খেয়াল করুন। ৯ অক্টোবর চালানটা বন্দরে এসে পৌঁছায়। তার ঠিক ৫ দিন পর, মানে ১৪ই অক্টোবর, এটা ছাড়ানোর জন্য সঠিক কাগজপত্র, যেটাকে বিল অফ এন্ট্রি বলে, সেটা জমা দেওয়া হয়। আর ফাইনালি ২২শে অক্টোবর আসে সেই মুহূর্ত যখন কন্টেনারটা খুলে পরীক্ষা করা হয়। এই তথ্যগুলো কিন্তু খুব জরুরি। দেখুন, চালানটা এসেছে পাকিস্তান থেকে, আমদানিকারক হচ্ছে চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং। ঘোষণায় বলা হয়েছে এতে ৩২,০০০ কেজির বেশি পাখির খাবার আছে, আর পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছিল এমএইচ ট্রেডিং নামের একটা C&F এজেন্ট। মানে ওপর থেকে দেখলে সবকিছু একদম ঠিকঠাক। কিন্তু এই সব কিছু ঠিকঠাকের মধ্যেই কাস্টমস কর্মীরা একটা কিন্তু খুঁজে পান। তাদের অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তি মিলে একটা লাল সংকেত বা রেড ফ্ল্যাগ জারি করে দেয়। আসলে কাস্টমসের একটা দারুণ সফটওয়্যার আছে। তো চালানটা কোন দেশ থেকে আসছে আর আমদানিকারক কে, এই তথ্যগুলো বিশ্লেষণ করেই সিস্টেমটা অটোমেটিক্যালি একটা বিপদ সংকেত দেয়। আর ঠিক সেই সংকেতের কারণেই চালানটা সিস্টেমে লক করে দেওয়া হয়। মানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা আর বন্দর থেকে বের হতে পারবে না। আর এখান থেকেই কিন্তু গল্পের আসল মোড়টা শুরু হয়। সিস্টেম তো চালানটা লক করে দিল, এবার পালা কন্টেইনার খুলে সরাসরি চেক করার। ভেতরে কি আছে তা নিয়ে তখন সবার মধ্যে চরম উত্তেজনা। সংশ্লিষ্ট সব অধিকারী আর এজেন্টের উপস্থিতিতে কাস্টমস কর্মকর্তারা কন্টেইনারের দরজা খুললেন। আর দরজা খুলতেই চোরাচালানের একটা ক্লাসিক কৌশল সবার সামনে চলে আসলো। কন্টেনারের একদম সামনে, মানে দরজার কাছেই, পাখির খাবারের কিছু বস্তা খুব সুন্দর করে সাজিয়ে রাখা। কিন্তু ওই বস্তাগুলো সরাতেই বেরিয়ে এলো আসল জিনিস, ভেতরে সারি সারি করে সাজানো বিপুল পরিমাণ অন্য একটা পণ্য, যা দেখে কর্মকর্তারা রীতিমতো চমকে উঠলেন। কি অবিশ্বাস্য একটা ব্যাপার ভাবুন, যেখানে ঘোষণা ছিল ৩২,০০০ কেজি পাখির খামারের, সেখানে পাওয়া গেল মাত্র ৭,২০০ কেজি। আর বাকি প্রায় ২৫,০০০ কেজিই ছিল সে রহস্যময় জিনিসটা, নিষিদ্ধ পপি বীজ বা পোস্তদানা। ঘোষণার সাথে বাস্তবের এই বিশাল ফারাকিত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেখানে কত বড় একটা জালিয়াতি হয়েছে। সংখ্যাটা নিয়ে আরেকবার একটু ভাবা যাক। ২৪,৯৬০ কেজি, মানে প্রায় ২৫ টন। এটা কোনো ছোটখাটো চেষ্টা ছিল না, এটা ছিল একটা বিশাল আকারের চোরাচালানের ছক। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য যদি দেশের বাজারে ঢুকে যেত, তাহলে কি হতে পারত ভাবা যায়? কাস্টমস কর্মকর্তারা চোখে যা দেখলেন সেটাকে শতভাগ নিশ্চিত করতে এবার বিজ্ঞানের সাহায্য নিলেন। জব্দ করা পণ্যের নমুনা পাঠানো হল দেশের সেরা কয়েকটা ল্যাবরেটরিতে। যাতে কোনো রকম সন্দেহের অবকাশ না থাকে, তাই নমুনা পাঠানো হল ৩টা ভিন্ন ভিন্ন আর নির্ভরযোগ্য জায়গায়: চট্টগ্রাম বন্দরের নিজস্ব ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, আর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটে। উদ্দেশ্য একটাই, একদম নির্ভুল একটা রিপোর্ট পাওয়া। এবং হলোও তাই। প্রত্যেকটা ল্যাবের রিপোর্ট একই কথা বলল। রাসায়নিক পরীক্ষায় এটা চূড়ান্তভাবে প্রমাণ হয়ে গেল যে জব্দ করা প্রায় ২৫ টন পণ্য আসলে পপি বীজ। এই রিপোর্টের পর আর কোনো সন্দেহই বাকি রইল না। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই পপি বীজ বা পোস্তদানা নিয়ে এত কাণ্ড কেন? এটা তো রান্নার একটা পরিচিত মশলা, তাই না? তাহলে সমস্যাটা কোথায়? এখানেই কিন্তু একটা দারুণ আইনগত আর সামাজিক প্যাচ লুকিয়ে আছে। একদিকে দেখুন, আমাদের দেশে এটা পোস্তদানা নামে রান্নার মশলা হিসেবে বেশ জনপ্রিয়, কিন্তু অন্যদিকে দেশের আইন কি বলে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পপি বীজ একটা ক শ্রেণীর মাদক। এর কারণ হলো এই বীজ থেকেই কিন্তু আফিম আর হেরোইনের মতো ভয়ঙ্কর মাদক তৈরি করা হয়। শুধু তাই না, বাংলাদেশের আমদানি নীতিমালায়ও পপি বীজকে একটা নিষিদ্ধ পণ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তার মানে রান্নার কাজে ব্যবহার হোক বা না হোক, আইন অনুযায়ী এটা আমদানি করা একটা গুরুতর অপরাধ। যে কোনো বড় অপরাধের পেছনেই একটা বড় উদ্দেশ্য থাকে, তাই না? এই বিশাল চালান আমদানির পেছনের মূল উদ্দেশ্য ছিল একটাই, বিপুল পরিমাণ টাকা কামানো। চলুন এর আর্থিক হিসাবটা একটু দেখি। পার্থক্যটা একবার দেখুন, কি বিশাল! চোরাচালানকারীরা এই চালানের দাম দেখেছিল কত জানেন? মাত্র ৩০ লাখ টাকা। কিন্তু কাস্টমস কর্মকর্তারা যখন এর আসল বাজার মূল্য বের করলেন, তখন দেখা গেল সেটা প্রায় ৬.৫ কোটি টাকা। মানে চিন্তা করুন, প্রায় ৬.২০ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আর কালো বাজারে বেচে দিয়ে পুরো টাকাটা হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল এদের। তো এই বিশাল জালিয়াতিটা ধরার পর কাস্টমস কর্তৃপক্ষ এখন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনার সাথে যে আমদানিকারক, যে সিএনএফ এজেন্ট এবং আর যারা যারা জড়িত আছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হচ্ছে। এই পুরো ঘটনাটা একদিকে যেমন আমাদের কাস্টমস কর্মকর্তাদের দক্ষতা আর প্রযুক্তির সফল ব্যবহারকে তুলে ধরে, তেমনি একটা বড় প্রশ্ন কিন্তু রেখে যায়। ভবিষ্যতে এই ধরনের নিত্য নতুন কৌশলের চোরাচালান পুরোপুরি বন্ধ করতে আমাদের বন্দর এবং সীমান্ত ব্যবস্থাপনায় আর কি কি নতুন পদক্ষেপ নেওয়া যেতে পারে, ব্যাপারটা নিয়ে ভাবনার সুযোগ কিন্তু রয়েই গেল।